উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনরা। প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলে শোক। মেয়ে দেশে ফেরার পর দাফন। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছে জামায়াত। এবং স্বস্তি ফিরছে রাজধানীর সবজি বাজারে। কমেছে আলু, পেঁয়াজের দাম। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চাল। স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা ৩টার পর রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসি সেলিমের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আনা হয়। পরে বিকেল ৩:১০ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকা অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পেরে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাবেইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রয়াত এই উপদেষ্টার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতেই ছুটে আসেন প্রধান উপদেষ্টা। উনি খুবই ডিপলি শক হয়েছেন, স্যাডেন হয়েছেন। উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও হাসপাতালে ছুটে আসেন। হাসান আরিফের মৃত্যু দেশ ও জনগণের অপূরণীয় ক্ষতি বলেও জানান তারা। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এর আগে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা হাসান আরিফের বর্ণাঢ্য ক্যারিয়ারের জনসেবার কথা তুলে ধরেন তারা। কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে। হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি। শুক্রবার বাদে শাহ ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে প্রয়াত উপদেষ্টার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে এলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ভয়াবহ বায়ু দূষণের কবলে রাজধানী ঢাকা। শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে এই বায়ু দূষণ। এতে বছরে প্রবৃদ্ধির অন্তত 9% ক্ষতি হচ্ছে বলে জানান গবেষকরা। তাদের মতে দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকাতেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। গেল এক সপ্তাহ
সপ্তাহ ধরে ঢাকার বায়ুমান খুবই নিম্ন পর্যায়ে। 126টি দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে বাংলাদেশের রাজধানী। বিশ্বব্যাংকের তথ্যমতে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালায় দক্ষিণ এশিয়ায় প্রতি বছর 1,86,000 মানুষের মৃত্যু হয়। এর তালিকায় বাংলাদেশ অন্যতম। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এইসব ধরনের এখন প্রতিটি ঘরে ঘরেই ব্যয়বহুল বড় খরচা। কলকারখানার ধোঁয়া, এর মধ্যে আপনার বিভিন্ন যানবাহনের এইগুলোতে সব মিলে আর কি একটা পরিবেশের বিরূপ প্রভাব ফেলে এখানে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দেখা যায় রোগীর চাপ। অধিকাংশ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়া অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা আর ক্যান্সারের রোগীও আছেন। ফুসফুসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণ মূলত বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা। নিঃশ্বাস করতে কষ্ট হয়, তারপরে অনেক দুর্বল শরীর। বেশি ধুলাবালুর কারণে কি আজকে 10-12 বছর ধরে আমার এটা দেখা দিচ্ছে। একটু হাঁটতে গেলেই আমার অনেক শ্বাসকষ্ট হয়। 6 মাস ধরে আমার শ্বাসকষ্টটা একটু বেশি। চিকিৎসকরা জানান, বায়ু দূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসকষ্টের সংক্রমণের কারণে মৃত্যুহার বাড়ে। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার, তারপরে সিওপিডি একটা রোগ আছে, লাং ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের চাইতে এটার প্রগনোসিস মানে ফলাফল খুবই খারাপ। দেখা যায় যে মোর দেন 80% পেশেন্ট ডায়াগনোসিসের 1 বছরের মধ্যে মরে যায়। বাট সিওপিডি একটা ডিজিজ আছে, শ্বাসকষ্ট, অনেকটা অ্যাজমার মতো। এই রোগীদের প্রধান উপসর্গ হয় কাশি এবং হাঁটলে হয়রান হয়ে যায়। ওরা দেখা যায় দিনকে দিন এটা পঙ্গুত্বের মতো চলে যায়। এই কারণে প্রতি বছর নিম্ন মধ্যম আয়ের দেশে কম বেশি 70 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। ইন্ডিভিজুয়াল বলেন আর গভর্নমেন্ট লেভেলে বলেন, তার তো ব্যয় বাড়তেছে। কর্মক্ষেত্র থেকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে, অথবা দেখা যাবে যে মানে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে দেশের জিডিপি বলেন আর ইয়াতে একটা বিরূপ প্রভাব পড়বে। অস্বাভাবিক বায়ু দূষণে বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানান এ চিকিৎসক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে হতাহতদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে পতিত সরকারের অত্যাচার, নির্যাতনে দুর্বিষহ জীবন যাপনের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি সুষ্ঠু বিচার চাই। ওই খুনি হাসিনার এমন বিচার হোক, ওদের মানুষগুলোর কষ্ট দিছে, তার থেকে বেশি কষ্ট যেন ও পায়। কি অপরাধ করেছি আমরা? এই খুনি হাসিনা আমাদেরকে নির্মমভাবে গুলি করে এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কোনো স্বৈরাচারের সঙ্গে আতাত করে না। ৭১ থেকে এখন পর্যন্ত এ দল সব বিপ্লবের অংশীদার বলেও দাবি করেন তিনি। ৭১, ৭৫, ৭ই নভেম্বর, ৯০ এবং ২৪-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, তাকে সমর্থন দিয়ে এসেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাধীনতার পর আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে বলে অভিযোগ করেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম। এত কষ্ট করছে এত বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। কেউ দুর্নীতি করে নাই,
কাউরে করতেও দেয় নাই। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য। এ সময় দলের কোনো নেতাকর্মী দখলদারি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশটাকে বিদেশের বাজার বানাইতে চায়, তাদের এই দেশে কোনো ঠাঁই নাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিকে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এজেন্ট ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর তেজগাঁও খেলাঘর মাঠ, কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে কথা বলেন দলের আমির সহ মহানগর নেতারা। রাজধানীর তেজগাঁয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগ স্বীকারকারীদের পরিবারগুলোকে যথাযথ মূল্যায়নের দাবি জানান ঢাকা উত্তরের আমির। এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিন আসতে দেওয়া হবে না। এদিকে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অপসারণ ও দোষীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্ষমতার মসনদকে আল্লাহর পক্ষ থেকে আমানত উল্লেখ করে কেরানীগঞ্জে দলের আমির জানান, তার দল নির্বাচিত হলে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ তাদের হাতও আল্লাহ তাআলা এভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসে। বিভিন্ন মাধ্যমে জামাত সম্পর্কে নারীদের ভুল বার্তা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের কারো নির্দেশে নয়, দল মতের ঊর্ধ্বে উঠে পুরোপুরি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ 58 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয়, এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। পৌষে এসে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর শীতকালীন সবজির বাজারে। দীর্ঘদিন ধরে অস্থিরতা থাকলেও আলু পেঁয়াজের দামও কমেছে। তবে আমনের ভরা মৌসুমেও খুচরা পর্যায়ে চালের দাম বেড়ে গেছে 5 টাকা পর্যন্ত। মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। আর পর্যাপ্ত সরবরাহ না থাকায় এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। ওশা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। আপনার যাইতে হবে মূল জায়গা যে কোনো ব্যাপারটা নিয়ে। এই যে ভোক্তা অধিকারের মধ্যে ওই আশা স্বাভাবিক, ওনারা মাল কয় বস্তা রাখে? 2 বস্তা 5 বস্তা রাখে, আর ওদের কাছে হাজার হাজার টনকে টনে মাল রাখে। আপনারা ওই জায়গায় যাবেন, যাই ওদেরকে ধরেন ভালো করে, দলে দেখবেন দেশ এমনি সোজা হয়ে গেছে। বাজার তদারকির এমন পরামর্শ বাজারে আসা ক্রেতার। এদিকে পৌষে এসে স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। ধরন ভেদে প্রতি কেজি সিম 40 থেকে 80, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি 30 থেকে 40 টাকা, লাউ 50 থেকে 60, বেগুন 60 থেকে 80 আর কাঁচামরিচ 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এতদিন বেশি ছিল, এখন কম আছে।
বাজার দর একটু কম মনে হয়, কারণ কাঁচামরিচের দাম তো কমছে। এরকম থাকলে ভালো হয়, বর্তমান আগের চাইতে অনেক ভালো আছে। বাজারে নতুন আলু সরবরাহ ঠিক থাকায় কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ 90 থেকে 110 টাকা, আমদানি করা পেঁয়াজ 80 থেকে 90 টাকা। আলু পেঁয়াজের দাম কমেছে, ধন্যবাদের দাম কমেছে, সবই কমেছে। গত সপ্তাহে 20 টাকা কমে আছে আলুর দাম। পেঁয়াজের দাম অনেক কমছে, পেঁয়াজটা 120 টাকা 30 টাকা ছিল, আর নতুন পেঁয়াজ আসছে অনেক 65 টাকা কেজি পেঁয়াজ। এদিকে বাজারে মাছের সরবরাহ বাড়তে থাকায় কমেছে দাম। চাষের মাছ কেজিতে কমেছে অন্তত 20 টাকা। মোটামুটি আর কি কম দেখা যাচ্ছে, কারণ পাঙ্গাস আগে আপনার 180 টাকা 90 টাকা ছিল, আজকে নিচে 160 টাকা দিয়ে। আগের যে কিছুদিন আগের যে দামটা ছিল সেটা থেকে অনেক কাঠজাতীয় মাছগুলো একটু দাম কমছে। আর ভোজ্য তেলের সরবরাহ এখনো ঠিক হয়নি বাজারে। এতে খুচরা দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভুগছেন, যার প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। আমি তো এই দোকানে তো বলছি এটা তো তেল পাই নাই, এই দোকানে তেল নাই, এখন সামনে কি সংকট আছে কিনা দেখতে হবে। কোম্পানি দিচ্ছে না তেল, বলে নাই নাকি দাম বাড়াবে। কোম্পানি ডিলারে দেয়, ডিলারে বেচতে বাধ্য, কারণ ডিলার বেচলে কমিশন পাবে। এদিকে আমনের ভরা মৌসুমীও দেশের বিভিন্ন জায়গায় মিল পর্যায়ে চালের দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজিতে দাম বেড়েছে অন্তত 5 টাকা, আর এর জন্য মিল মালিক সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। অগজে বললো ওদের ধানের দাম বাড়ছে, আমরা তো ধান কিনি না, আমরা চাল কিনি, ঠিক আছে। চালের দাম বাড়তি কয় ধানের দাম বাড়ছে। সবচেয়ে বেশি বাড়ছে মিনিকেট চালের বস্তা, ওটা প্রায় বস্তা 200 টাকার মতো বেড়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 22 ডিসেম্বর থেকে সারা দেশে পাঠকের কাছে আবারও পৌঁছে যাবে পতিত সরকারের রোষানলে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, জঙ্গিবাদ সহ বিভিন্ন কাহিনীতে একপাক্ষিক আচরণ করেছে অনেক বড় বড় পত্রিকা, যা সাংবাদিকতার মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে। পরবর্তীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশ সোচ্চার থাকবে বলেও জানান মাহমুদুর রহমান। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাল্লাহ। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শুরু হওয়া বেকম্যানসের এই 8ম আসরে চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ফেস্টিভ্যালটি সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। বাংলাদেশ রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিটায় অবৈধ নির্বাচনের প্রস্তুতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে অ্যাডভোকেট আমানুল্লাহ বলেন, উচ্চ আদালত আদেশ অমান্য করে বারভিটা নির্বাচনের প্রস্তুতি চলছে। আদালত নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগের নির্দেশ দিলেও বাণিজ্য মন্ত্রণালয় ও বারভিটা নির্বাচন কমিশন তা মানছেন না বলেও অভিযোগ করেন তিনি। কমিটিকে বহাল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের কতিপয় দুষ্কৃতিকারী কর্মকর্তা পরস্পর যুগসাজশে স্বৈরাচারের আশীর্বাদপুষ্ট কমিটিকে বহাল রাখার অপচেষ্টা করেন। সময় বৃদ্ধি করতে পারবেন, অন্যথায় অবশ্যই সরকারি প্রশাসক নিয়োগ করতে হবে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 32 জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও 94 জন। এদিকে নাইজেরিয়ায় স্কুলে বড়দিনের মেলায় পদদলিত হয়ে প্রাণ গেছে 35 শিশুর, আহত হয়েছে আরও 6 জন। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছে ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 32 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয় আরও 94 জন। গত 14 মাসব্যাপী লাগাতার হামলায় মোট নিহত হয়েছে 45,129 জন এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ।
এদিকে নাইজেরিয়ার স্কুলে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে ৩৫ শিশু। এ ঘটনায় বেশ কজন আহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান প্রদেশের একটি স্কুলে বড়দিনের বিনোদন মেলায় হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়। যুদ্ধ অব্যাহত রাখলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছে ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বাৎসরিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনরা। প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের শোক, মেয়ে দেশে ফেরার পর দাফন। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব, নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছে জামায়াত। এবং স্বস্তি ফিরছে রাজধানীর সবজি বাজারে, কমেছে আলু পেঁয়াজের দাম। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চাল, স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।